আমার লিফলেটটা শেষ হয়ে গেছে। ওইটার একটু দাম তো, যার কারণে দেখা যায় যে ওইটা অর্ডার করতে আমার একটু সময় লাগছে। একটু টাকা ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, হিসাব নিকেশের ব্যাপার আছে, একটু সময় লাগছে। আপনি গতদিনের একটা ইন্টারভিউতে বলছিলেন যে প্রায় 65 লাখ টাকার মতো খরচ করতে পারবেন। সেই টাকাটা কি আপনি জোগাড় করতে পেরেছেন কিনা? আমি এখনো পারি নাই, তবে আমার প্রায় 3 লাখ টাকার মতো মানুষ পাঠিয়েছে আমাকে। আলহামদুলিল্লাহ কেমন চলছে আপনার প্রচারণা? চলছে বেশ ভালোই, মানুষ বেশ ভালো সাড়া দিচ্ছে এবং মানুষ আসলে জানে না যে আমি এখানে দাঁড়িয়েছি। যদি হচ্ছে আমরা মানুষের কাছে শুধুমাত্র আমাদের বার্তাটা পৌঁছে দেওয়া যায়, যে ধরেন যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছে, তারা যদি তাদের এলাকার যারা পরিচিত আছে বা তাদের আত্মীয় স্বজন যারা পরিচিত আছে, তাদেরকে যদি ফোন কল করে বলে দেয় যে মহিউদ্দিন রনি রেল ইঞ্জিন মার্কা ঢাকা 18 আসন স্বতন্ত্র প্রার্থী, আমাদের মনে হয় মানুষ চিনে ফেলবে যে রেলওয়ে, মানে আমরা বিভিন্ন বাসায় যাই আর কি, যাওয়ার পর তখন সেখানে গিয়ে দেখি যে আমাকে জিজ্ঞেস করে, তুমি রনি না? জি আঙ্কেল। আপনি আমাকে চেনেন? হ্যাঁ আমি তো চিনি। আমাকে রাজশাহী থেকে একজন ফোন দিছে, আবার বলে কেউ আমাকে রাশিয়া থেকে কেউ একজন ফোন দিছে, আবার কেউ বলে ইতালি থেকে ফোন দিছে। মানে যারা প্রবাসী ভাইরা আছে, প্লেন যাচ্ছে শব্দ অনেক, যারা আমাদের প্রবাসী ভাইরা আছে, তারা হয় কি প্রবাসী থেকে বিভিন্ন ফোন কলের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনের কাছে বলতেছে যে মহিউদ্দিন রনি আসতে পারে, ও আসতে ওকে চা মিষ্টি খাওয়াও। মানুষের বাসায় গেলে সত্যি আমাদেরকে চা মিষ্টি খাওয়াচ্ছে এবং আমাদেরকে হেল্প করতেছে মানুষজন। আপনার এই আসনটিতে দুইটা শ্রেণীর মানুষ আমরা দেখি, এলিট শ্রেণী এবং নিম্ন মধ্যবিত্ত মানুষই আছে। তো কার জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন? ফাইন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি ওই যে ব্যাপারটা আপনি ধরেছেন যে আমাদের একটা রেল লাইন আসনটাকে ভাগ করে দিয়েছে। এপাশ হচ্ছে এলিট শ্রেণী, এপাশ হচ্ছে আমরা যেটা বলি নিম্নবিত্ত, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে থাকে, মধ্যবিত্তরা এখানে থাকে। তো এটা মিক্সড। তো দেখা যায় যে যারা এই পারে থাকে উত্তরের এই অংশটায়, এয়ারপোর্টের এই অংশটায়, এই পাশটাও যে খুব বেশি একটা ভালো অবস্থা আছে ব্যাপারটা এমন না। আপনারা যে এই দেখেন বাউনিয়ার এই জায়গাটা, রাস্তাটার মধ্যে প্রচুর পরিমাণ পানি জমে আছে এখন পর্যন্ত। এখন কিন্তু শীতকাল, রাস্তা পানি জমে আছে না আপা? রাস্তায় পানি জমে আছে এবং দেখা যায় যে এখানে প্রচুর পরিমাণ মশা। তারা প্রতি বছর ট্যাক্স দিচ্ছে। আবার ধরেন যে 2 দিন পরপর শুনবেন যে উত্তরায় আগুন লাগছে, 2 দিন পরপরই শুনবেন আগুন লাগছে, কারণ নানা রকম শর্ট সার্কিট হয়ে আগুন লাগছে। যে রাস্তার উপরে এখন পর্যন্ত তার যেভাবে ঝুলে থাকে, এটা ভয়ঙ্কর অবস্থা। আমরা তো চাইলে মাটির নিচ থেকে আমরা তারগুলো নিতে পারি, আমরা পরিকল্পনা করে সুন্দরভাবে। তারপর হচ্ছে আমরা তো সিটি কর্পোরেশনকে আমরা বলতে পারি যে ভাই, এখানে তোমাকে যে ট্যাক্স দেওয়া হচ্ছে, তুমি যে মিসম্যানেজমেন্টটা করছো, ঠিকমতো হচ্ছে যে দায়িত্বগুলো তোমাদের পালন করার কথা ছিল, নগরের যে দায়িত্ব পালন করার কথা ছিল তোমরা করছো না, এইটা নিয়ে আমরা অ্যাডভোকেসি করতে পারি। আমরা বলতে পারি যে তুমি যদি মিসম্যানেজমেন্ট করো, তাহলে তোমাকে আইনের আওতায় আসতে হবে এবং সেই আইনটা বানাতে আমরা সংসদে যেতে চাই। এবং সাথে করে আপনারা হয়তো জেনে থাকবেন যে উত্তর খান দক্ষিণ খানের কথা যদি একটু বলি, তাহলে সেখানে দেখেন আশকোনা এই অঞ্চলটায়, এই এলাকাটায় একদম নিম্নবিত্ত মানুষগুলো সারাদিন বিভিন্ন জায়গায় হকারি করে, তারপর হচ্ছে আপনার দেখা যায় যে সারাদিন সে বাদাম বিক্রি করে যারা গ্রামের শ্রমিকরা আছে, তারা বিভিন্ন জায়গায় সারাদিন হচ্ছে পরিশ্রম করে রাতেরবেলা আসে বাসায় আসার পরে দেখে যে সারাদিন ধুলা ময়লা পরিষ্কার করতে হবে। তখন যখন হচ্ছে কলটা ছাড়ে, কে দেখবেন পানিটা পড়তেছে সাদা পানি না, সেটা লাল পানি। ওয়াসার টাকাও তারা ঠিকই দিচ্ছে, কিন্তু ঠিক পানিটা তারা পাচ্ছে না। আবার ধরেন তারা হচ্ছে সব, মানে ওখানে যদি আপনারা রিসার্চ করেন দেখবেন প্রত্যেকটা মানুষের, আমরা একদম হাইপোথিসিস করে একদম প্রত্যেকটা এলাকায় গিয়ে আমরা দেখে আসছি যে প্রত্যেকটা মানুষের পেটটা আলসার। এটা কারণ হচ্ছে এই আলসার তার বংশগতভাবে ধারণ করেছে। কারণ হচ্ছে সকালবেলা তারা হচ্ছে কেউ খেয়ে যায় না। কারণটা হচ্ছে যে সকালবেলা বাসায় গ্যাস থাকে না। তো এই যে ধরেন একটা এলাকায় গ্যাস পাচ্ছে, আরেকটা এলাকায় পাচ্ছে না, গ্যাসটা কোথায় যাচ্ছে? গ্যাসটা যাচ্ছে হচ্ছে শিল্প কারখানাগুলোতে বেশি গ্যাস দেওয়া হচ্ছে, বয়লারগুলো যেগুলো আছে সেগুলোতে হচ্ছে গ্যাস দেওয়া হচ্ছে, তারা মজুত করে রাখছে একটা সিন্ডিকেট চালিয়ে। তো কলকারখানা যারা চালাচ্ছে, যে মানুষগুলো দিয়ে কলকারখানা চলছে, সেই মানুষগুলোকে আমাদেরকে বাঁচায় রাখতে হবে না, টিকা রাখতে হবে না? তো সেই মানুষগুলোকে তো গ্যাস দিতে হবে, যাতে তারা খেয়ে পরে ভালো থেকে ফিট হয়ে তারপর হচ্ছে কলকারখানাগুলো চালায়। তো সেই ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে তারা যেন গ্যাসটা পায়, ন্যায্যতার ভিত্তিতে তারা যেন পানিটা পায়, সুপেয় পানিটা পায়। ন্যায্যতার ভিত্তিতে আপনি এখনও যে রাজকোণের রাস্তায় আমরা বহুবার চেষ্টা করেছি যে রাস্তায় সময় পানি, ড্রেনের পানি, রাস্তায় পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই। আমরা সিটি কর্পোরেশনকে ডেকেছি, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে ডেকেছি, তাদের ইঞ্জিনিয়ারিং সেকশনকে ডেকেছি, কিন্তু কোনোটার মধ্যে কোনো সমন্বয় নাই। আমরা শুরুতে আপনাকে যেটা দিয়ে চিনেছে মানুষ, যে দুর্নীতির বিরুদ্ধে আপনি সোচ্চার ছিলেন, কাজ করেছেন, রেলের দুর্নীতি নিয়ে কথা বলেছেন। তো এই এলাকার দুর্নীতি যে শেকড়, সেটিকে আপনি উপড়ে ফেলতে পারবেন কিনা? আমার দৃঢ় বিশ্বাস। দেখেন, আমাদের কাছে যখন ক্ষমতা ছিল না, কিছুই যখন ছিল না, তখন আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়ে ক্ষমতা যারা কুক্ষিগত করেছে, যে সিন্ডিকেটকে কুক্ষিগত করে রেখেছিল যে ক্ষমতাটা, সেই সিন্ডিকেটকে কি আমরা কাবু করতে পেরেছিলাম না? আমরা তো চেষ্টা করেছিলাম যে এই সিন্ডিকেট যাতে হচ্ছে মানুষের কথায় উঠে বসে, আমরা সেটা পেরেছিলাম। এবং সাথে করে আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থানের সময়ও দেশে এতদিন যাবৎ যেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তাকে কিন্তু জনগণই
আমরা সবাই উৎসাহিত করেছিলাম জনগণকে যে জনগণ চলেন এই সিন্ডিকেটকে আমরা ভেঙে দিই, এই ফ্যাসিস্টকে আমরা উৎখাত করি, এবং জনগণ কিন্তু তাদের নিজ দায়িত্বে এই ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়া করতে পেরেছিল, তাড়িয়ে দিতে পেরেছে। তো আমরা এটুকু বলতে চাই যে আমাদের অভিজ্ঞতা আছে সিন্ডিকেট কীভাবে ভাঙতে হয়, যে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাকে কীভাবে উৎখাত করতে হয়। তো আমরা বিশ্বাস রাখি আমাদের অভিজ্ঞতা থেকে এবং আমাদের শিক্ষা থেকে, আমাদের প্রজ্ঞা থেকে এবং জনমানুষের সহযোগিতা নিয়ে আমরা জনগণকে উদ্বুদ্ধ করব যাতে এই এলাকার এই সকল সিন্ডিকেটগুলো ভেঙে যায়, এবং জনগণকে নিয়ে আমরা সেই সিন্ডিকেট ভেঙে দেবো ইনশাআল্লাহ।